সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি মর্জিনা আক্তার মুনমুন, প্রভাষক বাংলা বিভাগ, ফেনী সরকারি কলেজ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। তোমাদের সাথে এটি আমার প্রথম অনলাইন ক্লাস। বর্তমান পরিস্থিতির কারণেই আমরা কিন্তু কলেজে উপস্থিত থেকে যে স্বাভাবিক শ্রেণী কার্যক্রমটা চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। এরই প্রেক্ষিতে ফেনী সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর বিমলকান্তি পাসের উদ্যোগে কিন্তু তোমাদের জন্য এই অনলাইন ক্লাসের ব্যবস্থা নেওয়া হয়েছে। শিক্ষার্থীরা, তোমরা এরই মধ্যে তোমাদের সিলেবাস দেখেছো। ওখানে খেয়াল করবে যে একাদশ শ্রেণীর যে পাঠ্যসূচি দেওয়া আছে তোমাদের জন্য, এটা হচ্ছে তোমাদের বাংলা প্রথম পত্র রাখা হয়েছে তোমাদের জন্য, এবং তোমরা দ্বাদশ শ্রেণীতে গিয়ে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে তোমরা পড়বে। তো আজকে যেহেতু তোমাদের সাথে এটা বাংলার উপরে প্রথম ক্লাস, তাই আমি শুরুতে তোমাদের জন্য প্রশ্ন কাঠামো এবং মানবন্টন নিয়ে কিছু বিষয় দেখিয়েছি। তোমরা স্ক্রিনে খেয়াল করো, এখানে দেখবে যে তোমাদের কি ধরনের প্রশ্ন হয়। তোমাদের হচ্ছে দুই রকমের প্রশ্ন আসে, একটা হচ্ছে সৃজনশীল প্রশ্ন, আর একটা হচ্ছে নৈর্ব্যক্তিক প্রশ্ন বা বহু নির্বাচনী। সৃজনশীল প্রশ্নের মধ্যে তোমাদের নম্বর থাকবে হচ্ছে 70 নম্বর এবং বহু নির্বাচনী প্রশ্নে তোমাদের থাকবে হচ্ছে 30 নম্বর। তাহলে সর্বমোট হচ্ছে তোমাদের 100 নম্বরের উত্তর করতে হবে। এবার আসো, সৃজনশীল প্রশ্নের মধ্যে তোমাদের 11টি প্রশ্ন দেওয়া থাকবে। এই 11টি হচ্ছে আবার প্রত্যেকটা যেমন প্রত্যেকটা থেকে ভাগ করা থাকবে। যেমন হচ্ছে গদ্য থেকে থাকবে হচ্ছে তোমাদের 4টি প্রশ্ন থাকবে, কবিতা থেকে হচ্ছে 3টি। তার মানে হচ্ছে গদ্য কবিতা একই রকম প্রশ্ন থাকবে না, গদ্য থেকে একটি প্রশ্ন বেশি থাকবে, কবিতা থেকে হচ্ছে 3টি প্রশ্ন, এবং উপন্যাস থেকে আরও একটি কম, ওখান থেকে থাকবে 2টি, এবং নাটক থেকেও 2টি প্রশ্ন। সর্বমোট 11টি প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে। এখান থেকে হচ্ছে তোমাদের 60টি প্রশ্নের উত্তর করতে হবে, যেখানে হচ্ছে গদ্য থেকে 2টি এবং কবিতা থেকে 2টি করে, আর বাকি 2টি হচ্ছে তোমাদের উপন্যাস থেকে 1টি, তারপর হচ্ছে তোমাদের নাটক থেকে 1টি। গদ্য থেকে হচ্ছে তোমাদের এখানে গদ্য থেকে হচ্ছে তোমাদের 3টি প্রশ্ন উত্তর করতে হবে, আর কবিতা থেকে হচ্ছে 2টি, উপন্যাস থেকে হচ্ছে 1টি, আর নাটক থেকে 1টি। তাহলে হচ্ছে সর্বমোট তোমাদের 60টি প্রশ্নের উত্তর করতে হবে। এরপর হচ্ছে বহু নির্বাচনী বা নৈর্ব্যক্তিক প্রশ্ন। এখানে হচ্ছে 30টি প্রশ্ন থাকবে, ওখানে 30টি প্রশ্নে 1 নম্বর করে। এখানে হচ্ছে গদ্য থেকে হচ্ছে 12টি, পদ্য থেকেও কবিতা থেকেও 12টি, এবং উপন্যাস থেকে 3টি, এবং নাটক থেকে 3টি। সর্বমোট 30টি প্রশ্নের উত্তর তোমাদের পরীক্ষায় উত্তর করতে হবে। আর তোমরা এরই মধ্যে তোমাদের পরীক্ষায় জানো, তোমাদের একাদশ শ্রেণীতে 2টি পরীক্ষা হবে, একটি হচ্ছে তোমাদের অর্ধবার্ষিক, আর একটা হচ্ছে বার্ষিক। আর অর্ধবার্ষিক পরীক্ষায় তোমাদের যে 6টি গদ্য পদ্য দেওয়া আছে বা তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত, তোমরা ইতিমধ্যে এটা সম্পর্কে ধারণা পেয়েছো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে তোমাদের সৃজনশীল প্রশ্ন বা নৈর্ব্যক্তিক প্রশ্ন, যেটা ক্ষেত্রে বলি না কেন, এখানে কিন্তু তোমাদের সমস্যার কথা না, কারণ তোমরা এর আগেও স্কুলে তোমরা সৃজনশীল প্রশ্ন সম্পর্কে তোমরা উত্তর করে এসেছো, ভালো করে জানো যে প্রশ্ন কিভাবে উত্তর করতে হয় বা কত নাম্বার থাকে। 4টি প্রশ্ন থাকে, এখানেও ঠিক একই রকম, শুধু হচ্ছে গল্পগুলো বা কবিতাগুলো পাঠ্যসূচিগুলো চেঞ্জ হবে, কিন্তু তোমাদের সিস্টেম বা নিয়মটা কিন্তু একই রকম থাকবে। সৃজনশীল প্রশ্ন যেমন তোমরা পড়ে আসছো বা এটা কীরকম কীভাবে লিখতে এটাও জানো, ঠিক বহু নির্বাচনী প্রশ্ন সম্পর্কেও তোমাদের ধারণা আছে। তাই এই সম্পর্কে বিস্তারিত বলছি না, শুধু তোমাদের কী ধরনের কয়টা প্রশ্ন আসতে পারে এই সম্পর্কে আমি তোমাদেরকে দেখালাম। আশা করি তোমরা সবাই এর মধ্যে বই কিনেছো এবং তোমাদের পাঠ্যসূচিতে কী কী আছে জানো। তারপরেও তোমাদের সুবিধার জন্য আমি আবারও আজকে, যেহেতু তোমাদের প্রথম ক্লাস, আমি বলছি
যে তোমাদের গদ্য এবং পদ্য সিলেবাসে কি কি আছে। তোমাদের বইতে তোমরা দেখবে 30টি গদ্য এবং 30টি পদ্য দেওয়া আছে। সবই তোমাদের তোমরা পড়ে নিতে পারো, পড়বে যেহেতু বইতে আছে, কিন্তু সবগুলোর উপর তোমাদের পরীক্ষা উত্তর করতে হবে না। নির্দিষ্ট বা তোমাদের সিলেবাসভুক্ত যে 12টি গদ্য এবং 12টি পদ্য দেওয়া আছে, এগুলোর উপরেই তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে। তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যে 12টি গদ্য আছে, আমি সেগুলোর একটু নাম বলছি। প্রথম হচ্ছে তোমাদের 1 নম্বর হচ্ছে বাংলার নব্য লেখকদিগের প্রতি নিবেদন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। লেখক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এটা তোমাদের নতুন সংযোজন করা হয়েছে, সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। এরপর হচ্ছে অপরিচিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের। তারপর হচ্ছে বিলাসী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। এরপরে হচ্ছে গৃহ, রোকেয়া সাখাওয়াত হোসেন। 5 নম্বর হচ্ছে আহ্বান, বিভূতিভূষণ চট্টোপাধ্যায়ের। 6 নম্বর হচ্ছে কাজী নজরুল ইসলামের হচ্ছে আমার পথ। তারপরে 7 নম্বর হচ্ছে মানব কল্যাণ, আবুল ফজল। এরপরে হচ্ছে মাসি পিসি, মানিক বন্দ্যোপাধ্যায়ের। 9 নম্বর হচ্ছে 52 দিনগুলো, যেটা হচ্ছে লেখক হচ্ছেন শেখ মুজিবুর রহমান। 10 নম্বর হচ্ছে রেইনকোট, আখতারুজ্জামান ইলিয়াস। 11 নম্বর হচ্ছে মহাজাগতিক কিউরেটর, মোহাম্মদ জাফর ইকবাল। এবং সর্বশেষ হচ্ছে নেকলেস, গিদা মুফাসা। তোমরা অনেকে হয়তো এর মধ্যে এই গদ্যের গল্প বা প্রবন্ধগুলো পড়েছো, বা যারা পড়নি এখন থেকে পড়া শুরু করো, আমাদের সাথে তোমরা ক্লাসে থাকবে। এরপর হচ্ছে তোমাদের পাঠ্যসূচিভুক্ত হচ্ছে কবিতার কি কি কবিতাগুলো আছে, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। এটা কবি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তারপর সোনারতরী, রবীন্দ্রনাথ ঠাকুর। এরপরে হচ্ছে বিদ্রোহী, কাজী নজরুল ইসলামের। তারপরে 4 নম্বরে হচ্ছে জসিম উদ্দিনের হচ্ছে প্রতিদান। 5 নম্বর হচ্ছে সুচেতনা, জীবনানন্দ দাশের কবিতা। 6 নম্বরে হচ্ছে তাহারেই পরে মনে, সুফিয়া কামালের কবিতা। 7 নম্বর হচ্ছে পদ্মা, ফররুখ আহমদ। এরপর হচ্ছে 18 বছর বয়স, কবি হচ্ছেন সুকান্ত ভট্টাচার্য। 9 নম্বরে হচ্ছে ফেব্রুয়ারি 1969, শামসুর রাহমান। তারপরে হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি, কবি হচ্ছেন আবু জাফর ওবায়দুল্লাহ। 10 নম্বর হচ্ছে নুরুল দিনের কথা মনে পড়ে যায়, কবি সৈয়দ শামসুল হক। এরপরে হচ্ছে সর্বশেষ হচ্ছে ছবি, আবু হেনা মুস্তফা কামাল। তোমরা এর মধ্যে অনেক কবির কবিতাগুলো সম্পর্কে জানো, বা কবি সম্পর্কে, কবি বলি বা লেখক সম্পর্কে তোমরা আগে থেকে জানো। তো তোমরা আজকে হচ্ছে তোমাদের গদ্যের অন্তর্ভুক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের অপরিচিতা, এই সম্পর্কে আমরা ক্লাস শুরু করব। অপরিচিতা দিয়েই তোমাদের ক্লাস শুরু করব। তোমাদের যাদের বই আছে তোমরা এই গল্পটি পড়ে নেবে, এবং যাদের বই নেই তোমরা তাড়াতাড়ি বই সংগ্রহ করে গল্পটা পড়বে। তাহলে হচ্ছে যখন ক্লাসে আলোচনা করব তখন হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে হচ্ছে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখক পরিচিতি নিয়ে আলোচনা করব। তোমরা জানো ইতিমধ্যে যে তোমাদের বলেছি সৃজনশীল যে প্রশ্ন হয় ওখানে 1 নম্বরে যে জ্ঞানমূলক প্রশ্ন, ওখানে কিন্তু তোমাদের অনেক সময় কবি পরিচিতি কিংবা লেখক পরিচিতি থেকে প্রশ্ন হয়ে থাকে। তো সেজন্য তোমরা যেটা পড়ো না কেন, সেটা কবিতা হোক কিংবা গল্প হোক, প্রবন্ধ হোক, তোমরা শুরুতেই হচ্ছে লেখক পরিচিতিটা ভালো করে জানবে। আর এছাড়াও তোমরা যদি একজন লেখক সম্পর্কে জানো, তখন কিন্তু তোমরা তার গল্পটাও বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে, বা তার লেখাটা তোমরা সহজে বুঝতে পারবে।
এরপরে আমি আর বলবো, তোমরা এরপর হচ্ছে পাঠ পরিচিতি পড়বে, তারপর হচ্ছে শব্দার্থগুলো পড়ে ফেলবে। একটা গল্প যেমন অপরিচিতা পড়ার আগে তোমরা শুরুতে হচ্ছে লেখক পরিচিতি সম্পর্কে জানবে, তারপর হচ্ছে পাঠ পরিচিতি যে এই গল্পটা কি নিয়ে, এরপর হচ্ছে তোমরা শব্দার্থগুলো পড়বে, তারপর হচ্ছে তোমরা মূল কবিতায় যাবে। আগে যদি তোমরা শব্দার্থগুলো পড়ো তাহলে হচ্ছে তোমাদের কবিতা না গল্প বলি বা কবিতাই হোক না কেন, যেটাই হোক না কেন, তোমাদের পড়তে মানে পড়ার সময় তোমাদের সুবিধা হবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। তো শুরুতে হচ্ছে আমি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলবো। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি এবং জীবনের শুরু থেকে কিন্তু আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বা গল্প পড়ে আসি। তো এই পর্যায়ে এসে তোমরা আবারও রবীন্দ্রনাথ ঠাকুরের পাবে, আমরা একটা কবিতাও পাচ্ছি এবং তার একটা আমরা গল্পও পাচ্ছি। তো আমরা সবাই জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর 1861 খ্রিস্টাব্দের 7ই মে এবং বাংলা হচ্ছে 1268 বঙ্গাব্দের 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। আর লেখকদের জন্ম মৃত্যু এই বিষয়গুলো তোমরা একটু ভালোভাবে জানবে। এবং তার পিতার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা হচ্ছেন সারদা দেবী। এবং আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুররা 14 ভাই বোন ছিলেন উনি চতুর্দশ এবং উনি হচ্ছেন একেবারে সর্বকনিষ্ঠ 14 নম্বর ভাই বোনদের মধ্যে। বিশ্বকবি অভিধায় সম্ভাষিত রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা এবং বাংলা ছোট গল্পের শ্রেষ্ঠ শিল্পী। আমরা বাংলা সাহিত্যের কথা আসে তাহলে আমরা সবাই দেখবো যে মানে সবার আগে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের নামটাই বলতে শুনি, বা ওনারই আমরা যদি বাংলা সাহিত্যে অবদানের কথা বলি তাহলে সবার আগে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম আসে। কিন্তু এছাড়াও আমরা জানি যে বাঙালি কবিদের মধ্যে বা বাংলা ভাষায় একমাত্র একজন কবি বা একজন সাহিত্যিক নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন এবং ওনার সাহিত্য এত বেশি বিস্তৃত যার কারণে ওনাকে তাকে বিশ্বকবি আখ্যা দেওয়া হয়েছে। এবং বাংলা সাহিত্যের অনেকগুলো শাখায়, যেটা হচ্ছে তোমরা অপরিচিতা পড়বে, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প। এই বাংলা সাহিত্যের ছোট গল্পটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরেই রচিত হয়েছে এবং তার রচনাটাই অন্যদের জন্য বা তার পরবর্তী প্রজন্মের জন্য কি একটা দৃষ্টান্ত হয়ে গিয়েছে। তো বাংলা সাহিত্যের উনি হচ্ছেন প্রথম সার্থক ছোট গল্প রচয়িতা এবং তার লেখনীতে বাংলা ছোট গল্পের উদ্ভব, বিকাশ এবং সমৃদ্ধি ঘটেছে। মাত্র 16 বছর বয়সে ভিখারিনী গল্প দিয়ে তার ছোট গল্পের যাত্রাটা তিনি শুরু করেন এবং তার জীবনে যে তার ছোট গল্পের যে একটা সবগুলো ছোট গল্প নিয়েই তোমরা অনেকে হয়তো এর মধ্যে পড়েছো বা দেখেছো গল্পগুচ্ছ, সবগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প নিয়ে একেবারে সবগুলো বই নিয়ে তার একটা বই গল্পগুচ্ছ নামে প্রকাশিত হয়। এখানে হচ্ছে 95টি ছোট গল্প এখানে আছে। আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছেন জমিদার, তার পৈতৃক সূত্রে তিনি জমিদার ছিলেন এবং একটা সময় তাকেও এই জমিদারি তদারকি করতে হয়েছে বা জমিদারি দেখভাল করার জন্য উনি যেহেতু উনি হচ্ছেন পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছিলেন, ওখানে ওনার কৈশোর কেটেছে, কিন্তু একটা সময় গিয়ে তাদের জমিদারি তদারকি করার জন্য আমাদের এই পূর্ববঙ্গে মানে হচ্ছে তখনকার পূর্ববঙ্গ, এখন হচ্ছে বাংলাদেশ, এখানে উনি এসেছিলেন। শিলাইদহ, শাহজাদপুর এই অঞ্চলগুলোতে উনি দীর্ঘদিন ছিলেন এবং তার সাহিত্যের রচনার অনেকটা যে অবদান, এই অঞ্চলের কিন্তু অনেকটা অবদান রয়েছে, যে এই ভূপ্রকৃতি বা এই অঞ্চলটা তাকে তার সাহিত্য সমৃদ্ধ করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে। এবং এই সময় কিন্তু তার যে ছোট গল্পের হাতেখড়ি বা ছোট গল্প লেখা, এখানেই কিন্তু তার ছোট গল্পগুলো রচিত হয়েছে। বেশিরভাগ ছোট গল্প কিন্তু এবং পটভূমি কিন্তু এই অঞ্চলের। এবং তোমাদের পাঠ্য আরেকটি কবিতা যেটা হচ্ছে সোনার তরী, এই কবিতাও কিন্তু তিনি পদ্মা নদীতে বোটে চড়ে এই কবিতাটি লিখেছেন।
এবং আমরা দেখতে পাবো যে সাহিত্যের প্রত্যেকটা শাখায় তোমরা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম যদি বলি সাহিত্যে, সেটা ছোট গল্পে হোক, নাটক হোক, কিংবা উপন্যাস বলি, প্রবন্ধ বলি, প্রত্যেকটা জায়গায় কিন্তু তার সফল পদচারণা ছিল এবং তিনি অন্যদের জন্য অনুকরণীয় এবং অনুসরণীয় হয়েছিলেন। অনুকরণীয় এবং অনুসরণীয়, এখনও কিন্তু তাকে অনুসরণ করা হয় এবং তার তার রচনার ভান্ডারটা অনেক সমৃদ্ধ এবং উনি অনেক উপন্যাস রচনা করেছেন, অনেক নাটক রচনা করেছেন, ছোট গল্প তো রচনা করেছেন। এছাড়াও হচ্ছে উনি অনেক গান লিখেছেন এবং আমরা জানি যে উনি একজন ভালো চিত্রকরও ছিলেন। তার প্রায় 2000 চিত্র সংকলন আছে। তো তোমাদের এখানে পাঠ্য বইতে রবীন্দ্রনাথ সম্পর্কে যে বিষয়গুলো তথ্যগুলো দেওয়া আছে, তোমরা এগুলো একটু পড়বে। এখানে তোমাদের এছাড়াও আরও তার উপন্যাস সম্পর্কে বলা আছে, যে চোখের বালি, গোরা, তারপর হচ্ছে চতুরঙ্গ, ঘরে বাহিরে, এরপর হচ্ছে শেষের কবিতা, কয়েকটা উপন্যাসের নাম দেওয়া হচ্ছে। এছাড়া হচ্ছে কয়েকটা নাটকের নাম দেওয়া আছে, যেমন হচ্ছে রাজা, অচলায়তন, ডাকঘর, মুক্তধারা, রক্তকরবী। তার অনেক রচনা, তার থেকে এখানে তোমাদের জন্য কয়েকটি নাম দেওয়া, তোমাদের পাঠ্য বইতে কয়েকটি নাম সংযোজন করা হয়েছে। এই মহান কবি বা এই মহান সাহিত্যিক হচ্ছে 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট, বাংলা হচ্ছে 1348 বঙ্গাব্দের 22শে শ্রাবণ, জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তিনি মৃত্যুবরণ করেন। বাংলা প্রথম পত্রের উপর তোমাদের আজকের আলোচনা এটুকুই। আজকে যেহেতু তোমাদের প্রথম ক্লাস, তাই আমি গল্পে যাচ্ছি না, অপরিচিতার তোমার লেখক পরিচিতি সম্পর্কে আলোচনা করেছি, তোমরা বাসায় পড়বে। এছাড়া হচ্ছে তোমরা গল্পটা পড়ে নিবে, তাহলে যখন হচ্ছে ক্লাসে আলোচনা করব তোমাদের বুঝতে সুবিধা হবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন করার থাকে, কোনো প্রশ্ন জানার, কোনো উত্তর জানার প্রয়োজন হয়, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের প্রশ্ন উত্তর জানিয়ে দেব, বা তোমাদের কোনো কিছু জানার থাকলে আমি তোমাদেরকে জানাবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কথা হবে আবার তোমাদের পরবর্তী ক্লাসে।